আজ আমরা ক্লাস 10 আইসিএসসি সভ্যতার প্রতি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তার বিষয়ে সংক্ষেপ আলোচনা করব। কবি রবীন্দ্রনাথ ঠাকুর নগর সভ্যতার উপর আস্থাহীন। ইট কাঠ পাথরের সভ্যতার প্রতি তিনি উদাসীন। কবি আবেদন করেছেন প্রাচীন অরণ্য সভ্যতাকে ফিরিয়ে দেওয়ার জন্য। তার মানে হচ্ছে রবীন্দ্রনাথ এই যে বর্তমান দিনে পাকা বাড়ি, বড় বড় অট্টালিকা, সূর্যের আলো দেখবে ঠিক মতো পড়ে না, এক বাড়িতে আর এক বাড়িতে ছায়া পড়ে যাচ্ছে, ফ্ল্যাট হচ্ছে। মানুষের এই যে অক্সিজেনের অভাব, চারিদিকে শুধু ইট বালি সিমেন্টেরই প্রাচুর্য, গাছ নেই, পালা নেই, ফুল বাগান নেই, একটা খেলার মাঠ নেই। এইরকম পরিবেশটাকে রবীন্দ্রনাথ এটা অস্বীকার করছে, উনি চাইছেন না। কবি আবেদন করেছেন প্রাচীন অরণ্য সভ্যতাকে ফিরিয়ে দেওয়ার জন্য। এটার কারণ হচ্ছে প্রাচীন অরণ্য সভ্যতার মধ্যে একটা প্রাণ ছিল। প্রাচীন অরণ্য সভ্যতার সময় কি বাড়ি ছিল না? অবশ্যই ছিল, কিন্তু ওখানে একটা প্রাণ ছিল। কবি মনে করছেন মানুষ স্বার্থের জন্য অরণ্য বিনাশ ঘটিয়ে নগর স্থাপন করেছে। তার মানে অরণ্য মানে গাছপালা কেটে দিচ্ছে, বড় বড় শহর তৈরি করছে, অট্টালিকা তৈরি করছে। কিন্তু কবি এই নগর সভ্যতার পরিবর্তে সেই অরণ্যকেই তিনি ফিরে পেতে চান। মানে যে পূর্বে যে অরণ্য ছিল সেখানে যেন একটা প্রাণবন্ত ছিল, মানুষের মধ্যে মানুষের ভালোবাসা ছিল, একে অপরের একটা গাছের সঙ্গে একটা মানুষের যেন একটা প্রাণবন্ত ছিল, যেটা এখন আর দেখতে পাওয়া যায় না। মানুষ এখন রোবটের মতো হয়ে গেছে, এসি চালাচ্ছে গরমের দিনে, এইভাবে থাকতে তারা পছন্দ করছে। তাই কবি এটাকে পছন্দ করছে না। নবসভ্যতার প্রতি কবির একান্ত আবেদন। নবসভ্যতা বলতে যারা মানব সমাজ, নতুন সমাজ, যারা ইয়াং জেনারেশন বলতে তোমাদের প্রতি একান্ত আবেদন, নবসভ্যতা যেন নবসভ্যতা তৈরি হোক, কিন্তু লোহা ইট কাঠ পাথরের নয়, সেটা যেন মিলিয়ে ঝুলিয়ে হয়, মানে পূর্বের অরণ্য যেন ফিরে পায়। আধুনিক সভ্যতাকে কবি সর্বগ্রাসী সভ্যতা বলে মনে করছে। এই যে আজকের দিনে যে নগর সভ্যতা, এটা সর্বগ্রাসী কেন বলা হয়েছে? এখানে কোনো অক্সিজেন নেই, এখানে প্রাণ নেই, এখানে বায়ু নেই, এখানে শুধু পলিউশন, এখানে বিভিন্ন রকম শব্দ দূষণ, বায়ু দূষণ, জল দূষণ, সমস্ত কিছু দূষণ। এই কারণে কবি ফিরে পেতে চেয়েছে প্রাচীন মুনি ঋষিদের ছায়া, সুনিবিড় নির্জন তপবন। তপবন তোমরা হয়তো পড়নি। তপবন এক ধরনের বন যেটা অরণ্য মধ্যে অবস্থিত। সেখানে মুনি ঋষিরা বিভিন্ন ছোট্ট পর্ণকুঠিতে তারা মেডিটেশন করত, সাধনা পুজো করত, এবং যারা নিরাশ্রয় হয়ে যেত তারা কিন্তু সেই সমস্ত মুনি ঋষিদের কাছে গিয়ে উঠত। যেখানে গাছের ছায়া পূর্ণ ঝরে পড়ে, সকল প্রকার অন্যায় অপমান থেকে মুক্ত থাকে সোনার দিনগুলি। সেখানে কোনো অন্যায় নেই, অবিচার নেই, পশু মানুষ সবাই একসঙ্গে বসবাস করছে, তাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, হিংসা নেই, মারামারি নেই, হানাহানি নেই, কাটাকাটি নেই। যেখানে প্রভাত এবং সন্ধ্যা, প্রভাত মানে সকাল, সন্ধ্যায় ওঠে উদার কণ্ঠে বেদগান। বেদগান মানে একটা গান, ধার্মিক গান, সেটা সকাল সন্ধ্যা পাঠ করা হয়, গান হয়। সকাল সন্ধ্যে মানুষ স্নান সেরে পূজা অর্চনা করে, তুলসী গাছে জল দেয়, প্রদীপ জ্বালায়। এটা অদ্ভুত একটা প্রকৃতি, হয়তো তোমরা দেখোনি বলে ফিল করতে পারছো না, না আমরা দেখেছি। আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম যে এই অদ্ভুত কি সুন্দর, সেটার সঙ্গে আমরা ভালোভাবে কম্পেয়ার করতে পারছি রবীন্দ্রনাথ যেটা বলতে চাইছে, যদিও তোমরা সেটা পাচ্ছ না, কারণ তোমরা সেটা দেখোনি। সেই একটা গ্রামের ভিতর ঢুকলে ছোট ছোট আলো বাড়ির মধ্যে জ্বলছে, কি একটা অদ্ভুত দৃশ্য, মানে দেখলে তোমার প্রাণ জুড়িয়ে যেত। ধান ক্ষেতের ওপর ক্ষেত, হঠাৎ একটা বাতির মতো জ্বলছে। অনেক সময় তো ভাবতাম বোধহয় এটা কোনো ভূত বা পেতনি, এরকমও মনে করতাম। তো এইরকম একটা যে গুড এনভায়রনমেন্ট, তখন আমাদের অক্সিজেনের অভাব ছিল না, এত হার্ট অ্যাটাক হতো না, প্রেশার সুগার এসব বলে কিছু বস্তুই ছিল না। এখন ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে চোখ খারাপ হয়ে যাচ্ছে, বিভিন্ন অসুবিধা হচ্ছে, রোগ ব্যাধি হচ্ছে। এটার একটাই কারণ পলিউশন। মানুষের মধ্যে মানুষের মিল নেই। দাদা ভাই
বাবা কাকা সবার মধ্যে অমিল, তারা একে অপরের সঙ্গে হিংসাহিংসি রাগারাগি, ও উপর ফ্ল্যাটে থাকে, তুমি নিচে ফ্ল্যাটে থাকো, তোমার রান্না আলাদা ওর রান্না আলাদা, অথচ একই বাবার দুজন সন্তান। এই যে ভেদাভেদ, ইট কাঠ পাথরগুলো যেন মানুষকে একটা নিষ্ক্রিয় করে তুলছে, মানুষের মধ্যে ভালোবাসার কোনো বস্তুই নেই। তুমি একটা পাড়ায় যেখানে থাকো তাকে একে অপরের সঙ্গে সেরকমভাবে কথা বলে না, সবাই যেন কি একটা নিজের নিয়ে ব্যস্ত। এই যে একটা চাঞ্চল্যকর পরিবেশ, কবি এখান থেকে সরে আসতে বলছে। পূর্বের অবস্থা বলতে যে সেই জঙ্গল গ্রাম এরকম না, কিন্তু একটা সুসজ্জিত পরিবেশ। তুমি একটা আমেরিকার গ্রামকে দেখো, কত সুন্দর, সেখানে গাছ আছে, রাস্তাও আছে, বাড়িঘরও আছে, খোলামেলা এবং ছড়ানো ছিটানো। কবি এই ধরনের একটা চাইছে, গুড এনভায়রনমেন্ট, গুড মেলামেশা, মানুষের মধ্যে ভালো সম্পর্ক। ফিরে পেতে চেয়েছেন তপবনের সেই শান্ত স্নিগ্ধ পবিত্র দিনগুলি। তপবন সম্বন্ধে তোমাদের বললাম, সেই জায়গায় যে শান্ত নীরবতা, হ্যাঁ, একটা ধর্মীয় ভাব, একটা মানে মানুষের প্রতি মানুষের যেন একটা শ্রদ্ধাশীল মনোভাব, এইরকম একটা পরিবেশে তৈরি করতে চাইছেন। সন্ধ্যায় নদীর জলে স্নান করতে যায়, গরু বাছুর চড়ে বেড়ানো মাঠ, এরকম মাঠে গরু বাছুররা চড়ে বেড়াচ্ছে, শান্ত বেদমন্ত্র, বেদমন্ত্র হচ্ছে শান্ত মানে আস্তে আস্তে করে, মানে সেটা যেন একটা তোমার একটা মানে সেই বন বিভাগের তপবনের ভিতর দিয়ে একটা সেই আওয়াজ উঠে আসছে, একটা আওয়াজ, ধরো ওং নমঃ শিবায়, ধরো এরকম একটা কেউ বেদ মন্ত্র করছে, সেই আওয়াজটা এভাপোরেশন হচ্ছে, ঠিক আছে, সেটা একটা রিফ্লেকশন হচ্ছে, ইকো হচ্ছে। তৃণের মতো ধান্য মুষ্টি, এবং ধান্য মুষ্টি মানে ধানের আটি, তৃণের মতো মানে মানে তৃণ বলতে এখানে কচি ঘাসকে বোঝাচ্ছে। গাছের ছাল বাকল নির্মিত বস্ত্র ফিরিয়ে পেতে চেয়েছেন, এবং কোনো আর্টিফিশিয়াল জামা কাপড় না, ন্যাচারাল জামা কাপড় উনি চাইছে। অরণ্য প্রকৃতির কোলে তিনি আবার ফিরে যেতে চান, সেই অরণ্যের কোলেই তিনি ফিরে যেতে চাইছেন, যেখানে কবি নিজের আত্মার মাঝে প্রকৃতির এবং জীবনের মহাত্মাগুলো আলোচনা করতে পারেন। মানে কবি মনে করছে সেই ধরনের পরিবেশের মধ্যে আমাদের আত্মার সঙ্গে প্রকৃতির আত্মার একটা মিলন ছিল। আধুনিক সভ্যতা পাথরের খাঁচায় কবি থাকতে চান না, তিনি চান নির্বাক স্বাধীনতা, যেখানে নিজের মনকে বিস্তার করে দিতে পারেন। মানে মনকে বিস্তার করে দিতে পারেন মানে কবি একটা ধরো বনে গেল বা একটা পাহাড়ে গেল, একটা টিলায় গেল, বসলো, সেখানে বসে কবিতা লিখলো, পাখিগুলো উঠছে, কাঠবিড়ালি ঘুরছে, বিভিন্ন ধরনের, এখন তো এসব দেখাই যায় না, প্রজাপতি তো লেস, মানে একদম নাই বললে চলে। সমস্ত বিপদ থেকে নিজেকে বাঁচিয়ে নিরাপদে রাজার মতো নিজেকে ভোগ করতে চান না কবি, তিনি নিজের মানসিক ও দৈহিক শক্তিকে বুকের মাঝে ফিরে পেতে চান। মানে তিনি মানসিক শান্তিটাকে বেশি গুরুত্ব দিচ্ছে। দৈহিক শক্তির সঙ্গে প্রকৃতির একটা সম্পর্ক রয়েছে, অর্থাৎ তুমি যদি ভালো অক্সিজেন পাও, ফ্রেশ ফ্রুট পাও, তোমার মধ্যে একটা দৈহিক শক্তি হবে, মানসিক চিন্তাভাবনার বিকাশ ঘটবে। সমস্ত সামাজিক বন্ধন ছিন্ন করে নিজের হৃদয়কে স্পর্শ করতে চান কবি। অর্থাৎ এই যে জঞ্জাল পরিবেশ, এই যে আবর্জনাযুক্ত পরিবেশ, এই যে হইচই, মারামারি, অশান্তি, এর সঙ্গে ঝগড়া করছে, ওর সঙ্গে ঝগড়া করছে, এই পরিবেশ ছেড়ে তিনি একটা স্নিগ্ধ পরিবেশ চাইছে। কবির মনে হয়েছে যে এই বিশ্বের হৃদয় স্পন্দন অনন্ত এবং অসীম। মানে এই যে বিশ্ব ভগবান তৈরি করে দিয়েছে তোমাদের, এর কিন্তু মানে স্পন্দন মানে তার কিন্তু অসীম। মানে তাকে অনুভব করতে হলে ইট কাঠ পাথরের জঙ্গল থেকে তোমাকে সরে আসো। প্রকৃতিকে যদি তুমি অনুভব করতে চাও, তাহলে ইট পাথর সিমেন্ট তোমার এই রোবোটিক যে আচরণ, সেখান থেকে তুমি ফিরে যাবে ন্যাচারাল পরিবেশে, এবং এই আধুনিক নগর সভ্যতা অনুকূল নয়। তো এই যে এখন যে আধুনিক সভ্যতা, সেটাকে কবি মনে করছেন যে সেটা মানুষের জন্য অনুকূল নয়, প্রতিকূল। তাই মানুষকে কি করতে হবে, একটু ন্যাচারাল দিকে ফিরে যেতে হবে। মানে সমস্ত কিছু আমরা কি করি, শখ করে 5টা গাছ লাগাই ছাদে, টবে ফুলের বাগান করি, কেন করি, দেখতে ভাল লাগে। এটাই যদি ন্যাচারাল ওয়েতে থাকতো তোমার বাড়ির চারপাশে, তুমি ভাবো কেমন হবে। এই যে আমরা ঘুরতে যাই, কোথায় ঘুরতে যাই, যেখানে অনেক ন্যাচারাল বিউটি আছে, এটা কেন চাই? কারণ এই জিনিসটাকে আমরা পছন্দ করি, আমরা দেখতে পাই না সব সময়, তার জন্য আমাদের ভালো লাগে এবং আমাদের মনের পরিবর্তন ঘটে। তুমি দেখবে কোথাও ঘুরতে যাবে, ঘুরলে কি হয় জানো, তোমার বিভিন্ন রকম মনের মধ্যে একটা বিকাশ এবং পরিবর্তনশীলতা আসে, তার ফলে দেখবে তোমার পড়াশোনা ভালো হবে,
তোমার মনের মধ্যে একটা স্বতঃস্ফূর্ততা বাড়বে, একটা স্পিড বাড়বে পড়াশোনার প্রতি। যারা চাকরি বাকরি করছে তাদেরও ভালো লাগে, সারাদিন অশান্তি, এখানে ক্যাও ম্যাও চিৎকার চেঁচামেচি, সেখান থেকে একটা পরিবেশ পাবে। তাই এটা কিন্তু পার্ট অফ দ্য মেডিসিন। মানে তুমি যদি মনে করো যে ট্রাভেলিং ইজ দ্য পার্ট অফ মেডিসিন, কিন্তু কেন আমরা ট্রাভেলিং কোথায় করি? এই ধরনের গাছপালাযুক্ত এরিয়ায় আমরা ট্রাভেলিং করি, আমাদের ভালো লাগে এবং আমরা সেই জিনিসটাকে উপলব্ধি করি। লাস্ট দেখো, আমি কিছু শব্দার্থ দিয়ে দিয়েছি তোমাদের। এই কবিতার যে সমস্ত শব্দার্থ আছে, সেই তপবন বলতে কাকে বোঝানো হয়েছে, পূর্ণ হিয়া রাশি বলতে কি, গোচরণ মানে কি, মুষ্টি মানে কি, মহাতথ্য মানে কি, বিস্তার বক্ষে, গ্লানিহীন, ঠিক আছে, গ্লানিহীন মানে অপমানহীন। এই যে ওয়ার্ড মিনিংগুলো আছে এগুলো ভালো করে দেখবে, দেখলে তোমাদের মোটামুটি ওয়ার্ড মিনিং বুঝতে পারলে তুমি কবিতাটা লিখতে পারো। কিন্তু আমি চেষ্টা করলাম তোমাদের মেন থিমটা বুঝিয়ে দেওয়ার। এই কবিতায় রবীন্দ্রনাথ মেনলি বলতে চাইছে যেটা, যে প্রকৃতিকে তুমি ডিটাচ করো না, প্রকৃতিকে অ্যাটাচ রাখো, এবং ভুলে যেও না যে শুধু নুড়ি পাথর সিমেন্ট গড়লেই, ইমারত গড়লেই কিন্তু সভ্যতা তৈরি হয় না। সভ্যতার সাথে সাথে প্রকৃতিকে নিয়ে চলতে হয়, তবেই সভ্যতার পরিপূর্ণতা লাভ করে এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে বেঁচে থাকতে পারে। মানুষের মধ্যে আজ ভেদাভেদ, ভালোবাসাহীন একটা রুক্ষ পরিবেশ, রোবটিক আচরণ, এগুলো থেকে কবি বলছে বেরিয়ে আসতে, কিছু স্বাভাবিক শান্তি চিন্তা করতে। হ্যাঁ, এই ধরনের বাড়ির পুরুষ মানুষরা দেখবে কথা বলারই সুযোগ পায় না, সারাক্ষণই ব্যস্ত। যে এই যে একটা রোবটিক ক্যারেক্টার, সেখান থেকে ফিরে আসতে হবে ন্যাচারাল বিউটির মধ্যে। একটা ন্যাচারাল বিউটি যখন সে বাড়িতে এসে পাবে, তখন অটোমেটিক্যালি সে চিল্ড হয়ে যাবে। তার যে গ্ল্যানি, যে ক্লান্ততা, সারাদিন যে কষ্ট, সেটা সে ভুলে যাবে। তাই ন্যাচারাল বিউটিটা কিন্তু অতি আবশ্যক প্রয়োজন। তাতে দু রকমের সুবিধা আছে, এক তোমার মনের পরিবর্তন ঘটবে, সামাজিক পরিবর্তন ঘটবে, সাথে সাথে রোগ ব্যাধি থেকেও তুমি দূরে থাকবে। এটাই মেসেজটা কবি এখানে রবীন্দ্রনাথ ঠাকুর তোমাদেরকে দিতে চেয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। যদি তোমাদের ভালো লাগে আমার এই বোঝানো, তোমরা লাইক, শেয়ার, কমেন্টস করো, বন্ধুদের কাছে শেয়ার করো। আর তোমাদের কাছে এটা অনুরোধ রইল, তোমাদের যদি ভালো লাগে, তোমরা যদি লাইক দাও, কমেন্টস করো, সাবস্ক্রাইব করো, তাহলে আমার আরও ভালো লাগবে যে আর আমার যদি কোথাও তোমাদের অসুবিধা বলে মনে হয়, সেটাও আমাকে মেসেজ করে জানিও। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো করে পড়ো, প্রিপারেশন নাও।